বাংলা ভাষায় রেলওয়ে কোশ্চেন ব্যাংক, সেটাও চ্যাপ্টার ওয়াইজ, যেখানে রেলের বিভিন্ন পরীক্ষার 2024 অবধি সব মিলিয়ে 7,500-এরও বেশি এমসিকিউ রয়েছে। একটা জিকে বই যেখানে রেলের বিভিন্ন পরীক্ষা কভার করা হচ্ছে, আজ আমরা বললাম চ্যাপ্টার ওয়াইজভাবে করা হচ্ছে, টিসিএস প্যাটার্ন ফলো করা হয়েছে। এবং অনেকগুলো বই আছে বাংলা ভাষায়, ইংরেজি ভাষায়, যার সমতুল্য জায়গা এটা কিন্তু গ্রহণ করছে এবং এটা আপডেটেড বই হিসাবে 2025-এ উঠে আসছে। নমস্কার, আমি অমিতাভ, তোমরা দেখছো নজরে স্টাডি। আজকে কথা বলবো অঞ্জু ম্যাডামের, বা বলা যেতে পারে অন্বেষা পাবলিকেশনের রেলওয়ে কোশ্চেন ব্যাংক জেনারেল নলেজ, এই বইটি নিয়ে। এই বইটা নিয়ে প্রথমেই তোমাদের কয়েকটা বিষয় বলা প্রয়োজন, তারপর তো বইটা আমরা ভালো করে দেখবো অবশ্যই। প্রথম বিষয় লেখা রয়েছে কভার্ড আপ টু রেলওয়ে এক্সাম 2024। এখানে 2024-এর 3টে পরীক্ষা মেনলি কভার করা হয়েছে। বাকি যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু অন্যান্য রেলের যে পরীক্ষাগুলো আছে, যেমন গ্রুপ ডি, এনটিপিসি, যেগুলো 24-এর আগে হয়ে এসেছে, সেগুলো কিন্তু এখানে চ্যাপ্টার ওয়াইজভাবে রয়েছে। এবার প্রশ্ন আসতে পারে যে 24 অবধিতে রয়েছে, কিন্তু কত সাল থেকে রয়েছে? টিসিএস প্যাটার্ন যেটা ফলো করছে, আমি যা পেলাম আমার অবজারভেশন থেকে, এখানে 2014 সালেরও প্রশ্ন আমি দেখেছি। অনেক ক্ষেত্রে 2016 সাল অবধি রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে 2014 সালের প্রশ্ন আমি দেখলাম। তো ওভারঅল একটা রেঞ্জ আমরা পাচ্ছি, মানে আমার জায়গা থেকে, আমার ফাইন্ডিংস 2014 থেকে 2024। ঠিক আছে, এই বইতে 5টা বিষয় কভার করা হয়েছে চ্যাপ্টার ওয়াইজ বা অধ্যায় ভিত্তিকভাবে, এবং সেগুলো কিন্তু রেলের প্রশ্নপত্র শুধুমাত্র। যেমন ইতিহাস রয়েছে, ভূগোল রয়েছে, সংবিধান রয়েছে, অর্থনীতি রয়েছে এবং স্ট্র্যাটেজিকে রয়েছে। খেয়াল করলে দেখা যাচ্ছে এখানে জেনারেল সায়েন্স নেই, এবং সেটা না থাকার কারণ হচ্ছে তাদের কিছুদিন পরেই শুধুমাত্র সায়েন্সের জন্য একটি বই আসবে, একই রকম বই আসবে, সেখানেও সায়েন্সের বিভিন্ন অধ্যায়ভিত্তিক চ্যাপ্টারগুলো রেলেরই শুধুমাত্র প্রশ্ন থাকবে। এই কভারটাই থাকবে, যেহেতু বোঝা যাচ্ছে যে সেখানে 24 অবধি আপডেট থাকবে এবং 8,000+ এমসিকিউ সেখানে থাকবে বলা হচ্ছে। এমসিকিউ থেকে মনে পড়লো যে একটা কমন প্রশ্ন আসতেই পারে, আসা উচিত, যে এখানে কি 7,500 প্রশ্ন রয়েছে, না এটা জাস্ট এমনি লিখে দেওয়া হয়েছে। তো আমার অবজারভেশনে যেটা আমি পেয়েছি সেটা আমি নোট ডাউনও করেছি। খুব একটা কঠিন হয়নি কাজটা আমার পক্ষে করা এখানে, কারণ ব্যাপারগুলো খুব সহজভাবেই দেওয়া ছিল। তো যেমনটা তোমরা আমি এখানে দেখাচ্ছি, জাস্ট শর্টে উল্লেখ করে দিই যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, স্ট্র্যাটেজিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, মোট প্রত্যেকটা জায়গা থেকে, মানে হিস্ট্রির মধ্যে অনেকগুলো পার্ট আছে, আমি সমস্ত বিষয় ধরে, ইনক্লুডিং যে 24-এর প্রশ্নগুলো আছে সব ধরে টোটাল আমি দেখি, আমি ইন্ডিভিজুয়ালভাবে আর বলছি না, 7,586টা প্রশ্ন আমি পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা তো বলতে পারাই যাচ্ছে যে কভারে যেটা উল্লেখ করা আছে সেটা সঠিক, সেই নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। 2 নম্বর হচ্ছে এই বইটাকে আমি কোথায় দেখতে পাচ্ছি, মানে লীলা রায়ের যে বইটি আছে রেলওয়ে কোশ্চেন ব্যাংক, যার ভিডিও আমি এর আগে একাধিকবার করেছি, তোমরা দেখেওছো, তার সাথে একটা কোথাও না কোথাও তুলনা চলেই আসে। তুলনা চলে আসার সব থেকে ন্যায্য কারণ এটাই যে সিমিলারিটিস, কিছু সাদৃশ্য সেখানে রয়েছে। জেনারেল নলেজ অবশ্যই সেই বইটার সাথে একটা বড় ডিফারেন্স যদি দেখা যায়, তাহলে হচ্ছে যে হ্যাঁ, সেখানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটা এক্সপ্লেনেশন রয়েছে, ব্যাখ্যা রয়েছে। এই বইতে তোমরা কোনো ব্যাখ্যা পাবে না। বইটার সাইজ আমি দেখিয়ে দিই, এরকম সাইজ, কিন্তু হ্যাঁ, যেমনটা তো ইতিমধ্যে উল্লেখ করলাম, 7,500-এর উপর প্রশ্ন কিন্তু রয়েছে, যেটা কিন্তু বেশ ভালো বিষয়। ব্যাখ্যা নেই, তো প্রশ্ন উঠতে পারে যে যদি আমার কাছে লীলা রায়ের বইটি থেকে থাকে, তাহলে কি এই বইটা আমার আবার নেওয়ার প্রয়োজন রয়েছে? না, সেই অর্থে যদি লীলা রায়ের বই তোমার কাছে থেকে থাকে, তাহলে এই বইটা নেওয়ার আবার প্রয়োজন পড়বে না। কিন্তু আরেকটা ব্যাপার, লীলা রায়ের এখন যে এডিশন চলছে, যেটা ভিডিও আমি করেও ছিলাম, সেখানে কিন্তু 24-এর প্রশ্ন কিছু আপডেট করা নেই, হয়তো আগামী সময় থাকতে পারে। তো এখানে 24-এর প্রশ্নগুলো কিন্তু আপডেট করা আছে 3টে পরীক্ষার ক্ষেত্রে মেনলি, যেগুলো 24-এ হয়েছে, বিভিন্ন অধ্যায়ের শেষে, মানে সাবজেক্টের শেষে আমরা দেখতে পাচ্ছি। এটা একটা গেল। 2 নম্বর, যদি আমরা কতটা সঠিক উত্তর রয়েছে সেই জায়গা থেকে দেখি, তাহলে ওয়াইসিটি বইয়ের সাথেই, মানে এই বইগুলো সবগুলোই ওয়াইসিটি বই থেকে কোনো না কোনোভাবে ইন্সপায়ার্ড, এবং আমার মনে হয় খুব দরকার ছিল বাংলা বই এরকম হবার। তো লীলা রায়ের বই যেরকম রয়েছে বাইট একাডেমি, এটাও এখন আসলো। নিঃসন্দেহে তোমরা যারা বাংলায় প্রিপারেশন নিতে চাও, প্রশ্নগুলোকে বাংলায় দেখতে চাও, তাদের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণভাবে কাজে আসবে, কারণ এটাও চ্যাপ্টার ওয়াইজ বই, এটাও রেলের বিভিন্ন পরীক্ষাকে কভার করা হয়েছে। হ্যাঁ, ওয়াইসিটির ক্ষেত্রেও এক্সপ্লেনেশন থাকে, সেই ব্যাপারটা এখানে থাকছে না। লীলা রায়ের বইতেও যে অনেকটা আছে এমনটা নয়, বাট
যে দামে এটা প্রোভাইড করছে, আমি দাম প্রসঙ্গে একটু কথাই পরেই বলছি, যে দামে তোমরা এটা পাবে ডিসকাউন্ট দিয়ে, সেই দামে দেখতে গেলে এটা কিন্তু ভীষণভাবে একটা খুব ভালো বই, এই নিয়ে কোনো সন্দেহ নেই। মানে সেই দামে যা নলেজ ইনফরমেশন আমি পাচ্ছি বা মেটেরিয়াল পাচ্ছি বলা যেতে পারে ভালোভাবে বলতে গেলে, তাহলে নিঃসন্দেহে সেটা কিন্তু আমার মানে তোমাদের ক্ষেত্রে, তোমরা যারা রেলের অ্যাসপিরেন্ট বা রেলের অ্যাসপিরেন্ট নাও হও, জেনারেল নলেজকেই যদি বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে চ্যাপ্টার ওয়াইজভাবে ব্যবহার করতে চাও, ধরো পুলিশের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, পুলিশের যে পরীক্ষাগুলো আছে বা অন্যান্য স্টেট লেভেল বা সেন্ট্রাল লেভেলের পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, বাংলা ভাষায় চ্যাপ্টার ওয়াইজ জিকে বই চাইছো, সেখানেও কিন্তু এই বইটা সমানভাবে কার্যকরী। ভালো কথা, তোমরা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই বইটার অনলাইন পারচেস লিঙ্ক যখন অ্যাভেলেবেল হবে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। অফলাইনেও তোমরা হয়তো এখন এই বইটা পাবে না, 22-23 তারিখ নাগাদ থেকে হয়তো অ্যাভেলেবেল হতে পারে, আমাকে এমনটা বলা হয়েছে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে, তোমরা চাইলে সেগুলো জয়েন করতে পারো। আর যেটা বলছিলাম, তো নিঃসন্দেহে তোমরা এই বইটা দেখতে পারো। এই বইটার উত্তর আমি যা দেখেছি, আমি আমার জায়গা থেকে যে পরিমাণ দেখলাম, আমার সঠিক বলেই মনে হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক উত্তর থাকার সম্ভাবনাই রয়েছে বলে আমি মনে করছি। একটা বিষয় আছে যেটা আমার মনে হয় আরেকটু ভালো করা যেতে পারে আগামী এডিশনগুলোর ক্ষেত্রে, যেটা আমি অন্যান্য যেগুলো এমসিকিউ বই ভিডিও করি সেখানেও আমি বিষয়টা উল্লেখ করি, সেটাও আমি এখানেও উল্লেখ করতে চাইবো। যেমন পেজ নাম্বার 275 আমরা আসলাম, এটা একটা চ্যাপ্টার যেখানে প্রশ্ন নাম্বার যদি 519 আমরা চলে আসি, তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি আর এক বিষয় বোঝানোর স্বার্থে। ইউনেস্কো দ্বারা ভারতের কতগুলি স্থানকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা হেরিটেজ সাইট, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। এটা কিন্তু এনটিপিসি 16 সালের প্রশ্ন। আনসার এখানে আছে, যদি আমরা আনসার কি দেখো, দেখবে 32। এখন আমাদের জানি 43টা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে রয়েছে, যার মধ্যে 35টা হচ্ছে তোমার কালচারাল, 7টা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে মিক্সড। তো 16 সালের রেসপেক্টে ঠিক আছে আনসার, বাট এখনকার রেসপেক্টে দেখতে গেলে যদি কেউ না জেনে বুঝে এটা পড়ে, জাস্ট মুখস্থ করে নেয়, তাহলে সে কি একটা ভুল আনসার পড়বে। পরীক্ষার সময় যদি ফর এক্সাম্পল ধরো 43 যদি অপশানও থাকে, সে 32 করে দিয়ে আসবে, কারণ সে তো সেটাই পড়েছে। বলার উদ্দেশ্য, এরকম ক্ষেত্রে আমি এরকম অন্য ভিডিওর ক্ষেত্রে, অন্য বইয়ের ক্ষেত্রেও বলেছি, এখানেও সেটাই উল্লেখ করতে যাচ্ছে যে এরকম প্রশ্নগুলোর ক্ষেত্রে যদি পাবলিকেশন থেকে, আমি জানি একটু কমপ্লিকেটেড ব্যাপারটা হবে, বাট যদি একটু কোথাও উল্লেখ করে দেওয়া যায় নিচের দিকে হোক বা প্রশ্নটার নিচে হোক, ছোট্ট একটা স্টার দিয়ে বা ব্যাকেটের মধ্যে, যে এখন বর্তমানে সঠিক উত্তর কিন্তু 43, তাহলে কি হলো, যে এটা পড়লো তার একটা আইডিয়া হলো যে এরকম প্রশ্ন জিজ্ঞেস করা হয়। অ্যাট দ্য সেম টাইম সে এখনকার রেসপেক্টে সঠিক উত্তরটা জানলো। এটা জাস্ট আমি ওয়ান অফ দ্য এক্সাম্পলস বললাম। এরকম হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে বেশ কিছু প্রশ্ন থাকতে পারে, স্ট্যাটিক জিকের অনেক প্রশ্ন থাকতে পারে, যেগুলো হয়তো এখন কিন্তু হয়তো আপডেটেড, মানে এখনকার রেসপেক্টে আপডেটেড হয়ে গেছে বা হবার প্রয়োজন রয়েছে, সেরকম ক্ষেত্রে। বাকি আমার যা মনে হয় এই বইটা তোমরা নিঃসন্দেহে ফলো করতে পারো, যদি তোমাদের কাছে লীলা রয় বা এই জাতীয় অন্য ইংরেজি বই, ফর এক্সাম্পল ওয়াইসিটির বইগুলো না থেকে থাকে তবেই। আর যে দামে বইটা দিচ্ছে, যেমন দাম করা হয়েছে দেখতে পাচ্ছ এখানে, তোমরা দাম এবং প্রকাশকাল দেখতে পাচ্ছ, এই মাসেরই বই, যে 10th মার্চ, ঠিক আছে। এটা মার্কেটে পুরোপুরি আসেনি, কিছু ইউটিউবারকে বইটা দেওয়া হয়েছে, তার মধ্যে আমি পড়ি। তো মার্কেটে যেমনটা বললাম 22-23 তারিখের মধ্যে চলে আসার কথা বলা হয়েছে। তো 295 টাকা দাম এখানে তোমরা দেখতে পাচ্ছ, 295। তো এটার উপর তোমরা ডিসকাউন্ট পেয়েই যাবে, যেহেতু টেকনোওয়ার্ল্ডের বই এটা, ঠিক আছে। টেকনোওয়ার্ল্ড থেকে তোমরা যখন যাবে, টেকনোওয়ার্ল্ড থেকে তোমরা অবশ্যই সেটা সংগ্রহ করতে পারবে অনায়াসে, ভালো ডিসকাউন্ট সেখানে পাবে। এছাড়াও আমি যেখান থেকে ধরো বই নিয়ে আসি, তারকদার দোকান, ন্যাশনাল বুক সেন্টার, স্টল নাম্বার 51, সেখানেও কিন্তু তোমরা এই বইটা ভালো ডিসকাউন্টই পেয়ে যাবে। তো 295, সেখান থেকে তো মিনিমাম 30-40% ডিসকাউন্ট হবে বলে আমি আশা করছি। তাহলে অনেকটা কিন্তু কম দাম হয়ে যাচ্ছে তুলনামূলকভাবে। সেই দামে যদি আমি এরকম একটা এমসিকিউ বই পাই, রেলের আপডেটেড বিভিন্ন প্রশ্নপত্র মিলিয়ে, তাহলে আমি বলবো সেটা অবশ্যই বেশ ভালো বই। আর হ্যাঁ, সায়েন্সের জন্য পরে তো এই বইটা আসবেই, সেটা তোমরা পরে দেখতেই পাবে। তো আমি অনেকটা সময় নিলাম বিষয়গুলো তোমাদের কাছে একটু বোঝানোর স্বার্থে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে, আমার ভালো লেগেছে, আমার নিঃসন্দেহে বইটা ভালো লেগেছে। ইনাদের স্ট্যাটিক জিকের বইও হয়, তোমরা এর আগে দেখে থাকবে, সেকেন্ড এডিশনটা অলরেডি বেরিয়ে গেছে, আমার এখনো ভিডিও করা হয়নি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এটার কথা বলছি, ঠিক আছে। এটা কখনো সময় পেলে আমি অবশ্যই ভিডিও করে তোমাদের দেখাবো। এখনকার জন্য চলো এই বইটা আরো ভালো করে দেখে নেওয়া যাক। কয়টা কথা উল্লেখ করে রাখি, মুখ্য সম্পাদক সাগর ট্যাট বাবু, তার সাথে আমার কথা হয়েছিল, এবং অনেকে বইটার সঙ্গে যুক্ত রয়েছেন। আমি সকলের নাম নিচ্ছি না, কিন্তু আমি অবশ্যই চাইবো যারা পরিশ্রম করে একটা ভালো বই বানায়, তাদের নামগুলো ভালোভাবে তোমরা দেখতে পাও। এমনিতে তোমরা যখন বই কিনবে,
সেগুলো তো তোমরা দেখতে পাবেই। চলো এবার আমরা বইয়ের ভেতরে দেখে নিই। তাহলে ইতিমধ্যে যেমনটা দেখলে যা প্রশ্ন উল্লেখ করা আছে 7,500-র ওপর, সেটা কিন্তু সত্যিই রয়েছে, তোমাদের দেখালাম আমি। এবং কন্টেন্ট আমরা ভালো করে দেখে নিই। কন্টেন্টের ক্ষেত্রে অনেকগুলো পেজ রয়েছে, অনেকগুলো সাব টপিকে ভাঙা রয়েছে, যেমনটা একটা চ্যাপ্টার ওয়াইজ বইতে থাকা উচিত। তো সেই বিষয়টা এখানে উল্লেখ করা রয়েছে। এবং শুধু রেলেরই প্রশ্ন রয়েছে, তো রেলের অ্যাসপিরেন্ট তো অবশ্যই ভীষণভাবে উপকৃত হবে। এবং অন্যান্য যেমনটা বললাম, অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও তুমি যদি দেখতে চাও, তোমার নিঃসন্দেহে কাজে আসবে, যাতে সাবজেক্ট একই এবং চ্যাপ্টার ওয়াইজভাবে দেওয়া রয়েছে। এবং আরেকটা কথা শেষে ওটা উল্লেখ করব, ওয়াইসিটির যে বইগুলো ইংরেজি ভার্সনে তোমরা অনেকেই প্রেফার করো, কিন্তু তার একটা বাংলা ভার্সন দেখতে চাও, অবশ্যই ব্যাখ্যা নেই, কিন্তু ব্যাখ্যা ছাড়া হলেও এটাকে সেরকম একটা বই হিসেবে তোমরা কিন্তু কনসিডার করে দেখতে পারো। আর লীলা রয়ের বইটির সেই অর্থে অল্টারনেটিভ বলবো না 100% সেন্সে, বাট বেশ খানিকটা সেন্সে অবশ্যই এটা অল্টারনেটিভ বলা যেতে পারে। যেই দামে এটা আসছে, মানে লীলা রয়ের বইটা তো অনেকটা দাম পরেই যায় ডিসকাউন্টে, আমি যদি ভুল না হয় অ্যারাউন্ড 500 মতো ডিসকাউন্টই দাম পড়ে, ঠিক আছে। তো এটা তো ধরো 295-200 টাকার কাছাকাছি সামথিং কিছু একটা দাম হয়তো আসবে ডিসকাউন্ট দিয়ে, যাই আসুক 250 টাকার নিচে হয়তো হবে। তো প্রায় অর্ধেক দামে কিন্তু তোমরা, অবশ্যই সায়েন্সের পোর্শনটা নেই, কিন্তু শুধু জিকে পোর্শনের জায়গা থেকে দেখতে গেলে কিন্তু তোমরা নিঃসন্দেহে এটা কনসিডার করে দেখতে পারো। বাকি এই বইটা পেজ কোয়ালিটি, প্রিন্ট বেশ ভালো। তাই চলো এবার ভালো করে দেখে নেওয়া যাক। তো আমি সমস্ত চ্যাপ্টার বা সাবটপিকগুলো পড়ছি না, তোমরা দেখতে পাবে। প্রথমে ইতিহাসের 4টে পার্ট এখানে রয়েছে, যেমন ভারতের প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এবং এখানে একটা ওয়ার্ল্ড হিস্ট্রি পোর্শনও রয়েছে, ঠিক আছে। মানে এর মধ্যে শেষে দেখো বিশ্বের ইতিহাস। তো এবার আমরা এক এক করে বিষয়গুলো একটু দেখে নিই। যেমন ভারতের প্রাচীন যুগের মধ্যে প্রস্তর যুগ, সিন্ধু সভ্যতা, আমি সবগুলো পড়ছি না, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, মৌর্য যুগ, মৌর্য পরবর্তী যুগ, গুপ্ত সাম্রাজ্য, ঠিক আছে। তারপর এখানে তোমার স্ট্র্যাটেজিকে যে পোর্শনগুলো, সাহিত্যিক, ঠিক আছে, স্থাপত্য, চিত্রকলা, সঙ্গীত এবং বিভিন্ন প্রশ্ন আরও এখানে রয়েছে শেষে। টোটাল 1 থেকে 16 পেজের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ভারতের ইতিহাসের মধ্যযুগ এবার আমরা দেখছি। আরব ও তুর্কিদের আক্রমণ থেকে শুরু করে বিভিন্ন যে সুলতানি যুগ বা বংশগুলো রয়েছে সেগুলো উল্লেখ করা আছে। তারপর বিজয়নগর, বাহামনি সাম্রাজ্য, ভক্তি ও সুফি আন্দোলন, মোগল যুগের যে শাসকরা সেগুলো রয়েছে, এবং পরবর্তী যুগের শাসকগণও রয়েছে। মোগল যুগেরও একই রকমভাবে সাহিত্য, কলা, স্থাপত্য এখানে উল্লেখ রয়েছে। শিখ ধর্ম এবং মধ্যযুগ সংক্রান্ত আরও বিভিন্ন প্রশ্ন। তারপর আধুনিক যুগের ইতিহাস ভারতের ক্ষেত্রে ইউরোপীয়দের আগমন থেকে শুরু করে মারাঠার উত্থান, অগ্রগতি, 1857 সালের মহাবিদ্রোহ রয়েছে, সংবাদপত্র, ম্যাগাজিন রয়েছে, উপজাতীয় আন্দোলন, মানে বিভিন্ন আন্দোলনগুলো এখানে রইল। তারপর সামাজিক ও ধর্মীয় আন্দোলনগুলো রয়েছে, জাতীয় কংগ্রেস, বঙ্গভঙ্গ, স্বদেশী আন্দোলন, মুসলিম লীগ, দিল্লির দরবার, হোম রুল, রৌলাট আইন, ঠিক আছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, স্বরাজ দল, মহাত্মা গান্ধী ও তার আন্দোলন, আইন অমান্য আন্দোলন, সাইমন কমিশন, পুনা চুক্তি, ক্যাবিনেট মিশন এবং মাউন্টব্যাটেন পরিকল্পনা, ভারত ভাগ, ভারতের সাংবিধানিক উন্নয়ন, এগুলো তোমরা পলিটির মধ্যে দেখতে পাবে, মানে সংবিধানের মধ্যে পাবে এই বিষয়গুলো, ঠিক আছে। তারপর গভর্নর জেনারেল, ভাইসরয়, বিভিন্ন বিবৃতি, স্লোগান, শিরোনাম, ব্রিটিশ আমলের গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ, এগুলো রয়েছে। পরে পেজে গেলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে উপরে যে স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষ এখানে রয়েছে, আধুনিক ভারতের বিভিন্ন আরও প্রশ্নাবলী, এবং তারপর বিশ্বের ইতিহাসে একটা পোর্শন রয়েছে। এবং এখানে তোমরা দেখতে পাবে এই যে প্রত্যেকটা শেষে কিন্তু 2024 সালে সংগঠিত রেলওয়ের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র, এই যে RPFSI এবং RRB ALP CBT 1 24-এর প্রশ্নপত্র এখানে রয়েছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আরও একটা এক্সট্রা পরীক্ষাও রয়েছে, যেমন পরে আমরা দেখতে পাবো টেকনিশিয়ান গ্রেড 1 গ্রেড 3 প্রশ্ন থাকবে। বেশ, এটা ওই প্রসঙ্গে আসছি পরে। তো তারপর আমরা এখানে ভূগোলে চলে আসলাম। ভূগোলের ক্ষেত্রে ভারতের ভূগোল এবং বিশ্বের ভূগোল এখানে রয়েছে, যেমন ভারতের ভৌগোলিক অবস্থা, পর্বত, শৃঙ্গ, ভারতের তোমার সমভূমি, তারপর গিরিপথ, উপকূলীয় এলাকা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, হিমবাহ, নদী উপত্যকা প্রকল্প, মানে যেগুলো খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্প থাকে নদীর ক্ষেত্রে, যেগুলো থেকে একাধিক প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে। ভারতের মৃত্তিকা, বন, বন্যপ্রাণী, ভারতের গাছপালা, কৃষি ও পশুপালন, ঠিক আছে। তারপর পরিবহন রয়েছে। পরিবহনের ক্ষেত্রে কিন্তু রেল পরিবহন একটা গুরুত্বপূর্ণ অংশ থাকেই। ভারতের উপজাতি, শক্তি সম্পদ, রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, নদীর তীরবর্তী প্রধান শহর এবং বিবিধ মিসলেনিয়াস কিছু পোর্শন রয়েছে। তারপর বিশ্বের ভূগোল এখানে রয়েছে। বিশ্বের ভূগোলের মধ্যে যদি আমরা এখানে আসি, দেখতে পাবে মহাবিশ্ব, সৌরজগৎ, সূর্য, বুধ, শুক্র, বিভিন্ন গ্রহগুলো রয়েছে, এবং তারপর পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি সব রয়েছে এরকম। দ্রাঘিমাংশ, অক্ষাংশ, এগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু বোঝার স্বার্থে। ভূমিকম্প, আগ্নেয়গিরি, ঘূর্ণিঝড়, বায়ুমণ্ডল, মানে বিশ্বের ভূগোল থাকলেও কিন্তু বিষয়টা শুধু বিশ্বের ভূগোল এইভাবে ভাববে না,
এখানে কিন্তু আরও অনেক মিসলিনিয়াস পোর্শন থাকে ফিজিক্যাল জিওগ্রাফির জন্য, যেগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিশ্বের প্রধান তৃণভূমি, প্রধান খাল, নদী, দেশ, এগুলো সব রয়েছে। প্রধান ভাষা, উপজাতি, খনিজ বা শিল্পকেন্দ্র, পরিবহন, মানচিত্র, বিবিধ। বেশ, এখানে দেখবে 2024 সালে সংগঠিত রেলওয়ের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র উল্লেখ রয়েছে। তারপর ভারতীয় সংবিধান, রাজনীতি, সংবিধান রচনা, তার পটভূমি, সংবিধানের উৎস, ঠিক আছে, তফসিল অংশ, ধারাসমূহ, তারপর এখানে বৈশিষ্ট্য, প্রস্তাবনা নিচে রয়েছে। এদিকে আরও আমরা দেখব রাষ্ট্র, কেন্দ্রশাসিত অঞ্চল, নাগরিকত্ব, মৌলিক অধিকার। প্রশ্ন আসতে পারে যে কোন অংশ থেকে কতগুলো প্রশ্ন আছে। আমি আরও একবার এখানে দেখিয়ে দিই একবার। এখানে কিন্তু আমি অলরেডি সেটা কাউন্ট করে লিখেছি যে কোন অংশ থেকে কতটা পরে প্রশ্ন রয়েছে। ঠিক আছে, একই রকমভাবে মৌলিক কর্তব্য, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, তারপর সংসদ বা পার্লামেন্ট, তার মধ্যে রাজ্যসভা, লোকসভা, সংসদ সব রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা, রাজ্যপাল, গভর্নর, রাজ্য আইনসভা, বিচার বিভাগ, পঞ্চায়েতি রাজ, ঠিক আছে, নির্বাচন কমিশন, এরকম রাজনৈতিক দল, ভারতীয় জাতীয় প্রতীক, প্রধান তোমার কমিশন, সাংবিধানিক প্রতিষ্ঠান, এসব। তারপর পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে অংশগুলো, যেগুলো আমরা একটু পরে অর্থনীতির মতো দেখব, তার সংক্ষিপ্ত অংশ এখানে রয়েছে। 2024 সংগঠিত রেলওয়ের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র। তারপর ভারতীয় অর্থনীতি, ইন্ডিয়ান ইকোনমি, অর্থনৈতিক তত্ত্ব, শ্রেণী বিভাগ, তারপর জাতীয় আয় পরিমাপ, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নীতি আয়োগ, এখানে এই যে একই অংশটা দেখতে পাচ্ছ। ব্যাংকিং ব্যবস্থা, মুদ্রাস্ফীতি, ঠিক আছে, দারিদ্র, বেকারত্ব, জনসংখ্যা, রিপোর্ট ও সূচক, জাতীয় সংস্থা মন্ত্রক, কৃষিক্ষেত্রের প্রকল্প সমূহ, শিক্ষাক্ষেত্রের প্রকল্প সমূহ, তারপর কর্মসংস্থান সম্পর্কিত প্রকল্প সমূহ, বিভিন্ন প্রকল্পগুলো ভালোভাবেই রয়েছে আর কি। মহিলা ও শিশু বিকাশ উন্নয়ন সম্পর্কিত প্রকল্প সমূহ। মানে এখান থেকে তোমরা কিন্তু একটা আইডিয়া পেতে পারবে যে রেলে কী ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছে বা কোন কোন জায়গা থেকে প্রশ্ন, যেমন কতগুলো প্রকল্প সংক্রান্ত প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। তার মানে কিরকম প্রশ্ন এসেছে বলে এই চ্যাপ্টারগুলো এসছেই হবে। ঠিক আছে, স্বাস্থ্যবিধি সম্পর্কিত প্রকল্প সমূহ, কৃষিক্ষেত্র, শিল্পক্ষেত্র, বিবিধ। তারপর 24 সালের প্রশ্ন রেলের ক্ষেত্রে। এবং শেষ অংশ হচ্ছে 5 নম্বর অংশ, স্ট্র্যাটেজিকে, যেটা আমি দেখলাম খুব সুন্দর করে ভাগ করা, শিল্প সংস্কৃতি দিয়ে ভাগ করা, তারপরে উৎসব, সঙ্গীত, নৃত্য, চিত্রকলা, ভারতীয় পোশাক, এগুলো সব রয়েছে। বই ও লেখক, জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে রাইটারদের ক্ষেত্রে বই ও লেখক রয়েছে। পুরস্কার, বিভিন্ন রকম পুরস্কার, তাদের জাতীয় যে পুরস্কারগুলো আছে, ভারতরত্ন, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে নোবেল পুরস্কার, অস্কার পুরস্কার, এইভাবে কিন্তু ভাগ করা আছে। দাদাসাহেব ফালকে, পুলিৎজার, জ্ঞানপীঠ, কোন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর আন্তর্জাতিক প্রতিষ্ঠান, ইউনেস্কো রয়েছে। এইদিকে তোমরা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, ইউএনও দেখতে পাচ্ছ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিভিন্ন যে অর্গানাইজেশনগুলো রয়েছে পরপর সব উল্লেখ করা আছে। ইন্টারপোল, ন্যাটো, ব্রিক্স, এশিয়ান। এবং তারপর দেখতে পাচ্ছি এখানে খেলাধুলো, গুরুত্বপূর্ণ দিন, ঠিক আছে, স্পেস প্রোগ্রাম খুব ইম্পর্টেন্ট, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা খুব ইম্পর্টেন্ট, বিশ্ব ভারতের প্রথম বিখ্যাত ব্যক্তিত্ব, এরকমভাবে শুরু করে গবেষণা কেন্দ্র, বিশ্ববিখ্যাত স্থান হয়ে গেল। শেষে স্ট্র্যাটেজিকের সংক্রান্ত তোমার 2024 3টে করে পরীক্ষা দেখতে পাচ্ছি, যেমন RPFSI, RRB টেকনিশিয়ান গ্রেড 1, গ্রেড 3, যেমন কথা একটু আগে বলছিলাম, এবং ALP 24। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের একটা অংশ এখানে রয়েছে। এটা এখানে উল্লেখ ছিল না কোথাও, কিন্তু এখানে আলাদা করে আমরা দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু আমরা এই পরীক্ষা 3টেরই কারেন্ট অ্যাফেয়ার্সটাও কিন্তু 24 সালে পেয়ে যাচ্ছি। এই হচ্ছিল আমাদের কন্টেন্ট। আর প্রেজেন্টেশনের জায়গা থেকে প্রত্যেকটা যেগুলো তোমরা টপিক বা সাব টপিক দেখলে আমাদের সূচিপত্রে, সেগুলোর থেকে কিন্তু প্রশ্নপত্র থাকছে। প্রশ্নের মধ্যে কোনো রকম বোল্ড কিছু করা নেই বা উত্তর প্রশ্নের মধ্যে হাইলাইট করা নেই। তুমি চাইলে উত্তরমালাকে থেকে প্র্যাকটিস করতে পারবে, তারপর উত্তরমালা থেকে মিলিয়ে নিতে পারবে। প্রত্যেকটা সেগমেন্টের শেষে এরকমভাবে উত্তরমালা বা আনসার কি দেওয়া থাকছে। ঠিক আছে, যেমনটা আমার ফাইন্ডিংস আমি তোমাদের একটু আগে বললাম, বেশিরভাগ ক্ষেত্রে দেখবে 16 সাল থেকে রয়েছে প্রশ্ন, আর কিছু কিছু ক্ষেত্রে 14 সাল থেকেও প্রশ্ন দেখলাম, ম্যাক্সিমাম আমার চোখে পড়লো। আর প্রশ্নপত্র উত্তর যদি দেখা যায়, যতটা আমি দেখেছি ঠিকঠাকই আমার মনে হয়েছে। তাও আমি এখানে উল্লেখ করে রাখা প্রয়োজন মনে করছি। যদি তোমরা কোথাও কোনো ভুল দেখতে পাও, তোমাদের হয়তো বইটা কিনেছো, তারপর তোমরা কিন্তু নিঃসন্দেহে এই ভিডিওর কমেন্টে এসে আমাকে জানাতে পারো, দাদা ওই পেজে ওই প্রশ্নটা ভুল পেয়েছি। তাহলেও আমি বিষয়টা প্রকাশনীর সামনে আনতে পারবো, অথবা তোমরা প্রকাশনী টেকনোওয়ার্ল্ডে গেলেই হবে, তাদের কাছে গিয়েও তোমরা ব্যাপারটা জানাতে পারো যে আমি এই ভুলটা পেয়েছিলাম। তারা কিন্তু পরবর্তী এডিশনে নিঃসন্দেহে আমার বিশ্বাস তারা আমাকে বলেওছেন বিষয়টা, তারা সংশোধন করে দেবেন। ঠিক আছে, তো এরকমভাবে যেমন দেখছিলাম প্রস্তর যুগ, যেমন ভীমবেটকা গুহা কত বছর পুরনো এবং কোথায় অবস্থিত, এই ধরনের প্রশ্ন তোমরা দেখতেই পাবে। মধ্যপ্রদেশে অবস্থিত এবং
প্রাচীন প্রস্তর যুগের সঙ্গে গুহাচিত্র রয়েছে আর কি, খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তারপর একরকমভাবে সিন্ধু সভ্যতা, যেমন সিন্ধু সভ্যতা কোন ক্ষেত্রটি পাঞ্জাবে অবস্থিত, এটা এনটিপিসি 22 সালের প্রশ্ন। এনটিপিসি বলো বা গ্রুপ ডি, এরকম কিন্তু অনেক 22 সালের প্রশ্নগুলো আমরা দেখতে পাবো এখানে। ঠিক আছে, যেমন হরপ্পা সভ্যতার নিচের কোন নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছিল, এনটিপিসি 19 সালের প্রশ্ন এটা। মহেঞ্জোদারোর কথার অর্থ কী, খুব কমন একটা প্রশ্ন, বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এনটিপিসি 21 সালের প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো যখন হয়ে যাচ্ছে তারপর কিন্তু আমরা একটা উত্তরমালা দেখতে পাচ্ছি। নাম্বারিং যেটা আছে সেটা কিন্তু একটা কমন নাম্বারিং, কন্টিনিউয়াস নাম্বারিং চলছে, যে কারণে গোনার ক্ষেত্রে আমার সুবিধা হয়েছিল, মানে এটা পুরো কন্টিনিউ হবে এন্টায়ার প্রাচীন ভারতের ক্ষেত্রে। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছ বৈদিক সভ্যতা শুরু হলো। কোন বেদে সর্বোচ্চ সংখ্যক শ্লোক আছে, আরআরবি গ্রুপ ডি, এই একই প্রশ্ন 18 এবং 22 সাল। তোমাদের একটু দেখায় এখানে, এই প্রশ্নটা কিন্তু রেলে দুবার জিজ্ঞেস করা হয়েছে, 18 সালেও জিজ্ঞেস করা হয়েছে, 22 সালেও জিজ্ঞেস করা হয়েছে। এরকম যখন হয়, পরের প্রশ্নটার ক্ষেত্রেও তাই, 4 বেদের মধ্যে প্রাচীনতম বেদ কোনটি, এটা এনটিপিসি 21 সালেও জিজ্ঞেস করা হয়েছে, বা গ্রুপ ডি 18 এটাই জিজ্ঞেস করা হয়েছে, মানে রিপিট হয়েছে তার মানে প্রশ্নটা। এখান থেকে আমরা কিন্তু একটা জিনিস আইডিয়া করতে পারি যে এই প্রশ্নগুলোর গুরুত্ব বেড়ে যায়। কখনো কোনো এমসিকিউ বই এই সেন্সে প্র্যাকটিস করবে না যে আমি এখান থেকে কমন পাবো, সেটা কিন্তু সঠিক পার্সপেক্টিভ হবে না। ঠিক আছে, এমসিকিউ বই তোমাকে সেই চ্যাপ্টার সম্পর্কে ধারণা দেয়, সেই চ্যাপ্টার সম্পর্কে রিভিশন করার ক্ষেত্রে একটা ধারণা পাওয়া যায় তোমার কীরকমভাবে প্রিপারেশন হয়েছে, এবং অবশ্যই কোন ধরনের প্রশ্ন আসছে বা এসেছে বিগত বছরগুলোতে সেই সম্পর্ক আমরা একটা বেশ ভালো রকমের ধারণা পেতে পারি। এটা কখনোই এগুলো পড়বো এখান থেকে কমন আসবে এই চিন্তাধারা থাকা উচিত নয়, কোনো পরীক্ষার ক্ষেত্রে নয়। বেশ, তো এইভাবে বিভিন্ন প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি তোমাদের কিছু কিছু প্রশ্ন এখানে উল্লেখ করার প্রয়োজন মনে করছি। তো এটা আমরা এখন সিন্ধু সভ্যতা দেখলাম, একই রকমভাবে মহাজনপদ রয়েছে, জৈন ধর্ম রয়েছে, বৌদ্ধ ধর্ম রয়েছে। যেমন কিছু কিছু প্রশ্ন একটু দেখি বরং আমরা, যেমন কি বলছে এখানে, ত্রিরত্ন কোন ধর্মের সঙ্গে যুক্ত, এটা 16 সালের প্রশ্ন। ঠিক আছে, এই যে 105-105-এর উত্তর আমরা এখানে দেখলাম যে সি, এইভাবে তোমরা উত্তর মিলিয়ে নিতে পারবে। ঠিক আছে, বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে কি বলা হচ্ছে একই রকমভাবে, যদি আমরা একটু নিচে চলে আসি, বৌদ্ধদের পবিত্র বইটির নাম কি, খুব ভালো করে তোমরা জানো আনসার কি হবে, আরআরবি গ্রুপ ডি 22 সালে এটা জিজ্ঞাসা করা হয়েছিল। ঠিক আছে, এইভাবেই রয়েছে কিছু কিছু এরকম সেকশনও রয়েছে। ইহুদি ধর্ম, যেখান থেকে 4টে মতো প্রশ্ন এসেছে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে রেলের। তারপর মৌর্য যুগ এখান থেকে শুরু হয়েছে, যেমন এই একটা প্রশ্ন দেখা যাক, মৌর্য শাসক অশোক দ্বারা নির্মিত সারনাথের সিংহ রাজধানীটি কী দিয়ে গঠিত হয়েছিল। ঠিক আছে, আরআরবি এনটিপিসি 22 সালের প্রশ্ন। অথবা এটাও দেখা যেতে পারে, আলেকজান্ডার 326 খ্রিস্টপূর্বাব্দে প্রথম ভারত আক্রমণ করতে কোন নদী পার হয়েছিলেন। এমন একটা নদী তিনি পার হয়েছিলেন যেটা ভারতের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে পড়ছে। ঠিক আছে, এবং এখানে যেগুলো আছে সবগুলি তাই, তো এগুলোর মধ্যে তোমরা কিন্তু জানো আনসার কোনটা হবে। ঠিক আছে, তারপর ভারতের বিখ্যাত শাসক অশোক যিনি কলিঙ্গ জয় করেছিলেন, তিনি কার নাতি ছিলেন, কার নাতি ছিলেন তোমরা ভালো করে জানো এই বিষয়টা। ঠিক আছে, কিন্তু একটু হলো ট্রিকি হয়ে যেতে পারে, মানে চন্দ্রগুপ্ত থেকে গুলিয়ে ফেলো না, দুটো চন্দ্রগুপ্ত কিন্তু দুটো আলাদা বংশের ক্ষেত্রে পড়ে। ঠিক আছে, বেশ, এবার আমরা আরও দেখে নিই। যেমন মৌর্য পরবর্তী যুগ বা মৌর্যোত্তর যুগ বলা হচ্ছে, গুপ্ত সাম্রাজ্য বা গোল্ডেন পিরিয়ড যেটা বলা হয় অ্যানশিয়েন্ট ইন্ডিয়ার ক্ষেত্রে, ও পরবর্তী গুপ্ত সাম্রাজ্য। ঠিক আছে, দক্ষিণ ভারতীয় রাজবংশ, যা আমাদের চোল, চালুক্য, পল্লব, সঙ্গম একসাথে রয়েছে। সীমান্ত অঞ্চলের রাজ্যসমূহ, প্রাচীন সাহিত্যিক, যেরকম রাজকুমারী রত্নাবলীর প্রেমের কাহিনী নিয়ে রচিত সংস্কৃত নাটক রত্নাবলী কার লেখা, তোমরা একাধিক অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও দেখতে পাবে, এটা কিন্তু প্রায় জিজ্ঞেস করা হয়। আরআরবি এনটিপিসি 22 সালের প্রশ্ন। তারপর নিম্নের কোনটি কালিদাসের রচনা নয়, তার জন্য তোমাকে জানতে হবে যে কালিদাসের কোনগুলো রচনা। এনটিপিসি 22 সালে এটাও প্রশ্ন। ঠিক আছে, কালিদাস কোন ভাষায় তার কবিতা মেঘদূত রচনা করেছিলেন, এনটিপিসি 22 সালের প্রশ্ন। তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিকের মধ্যেও আসে, এবং একই সাথে এখানে প্রাচীন ভারতের ইতিহাস মধ্যে সাহিত্যের যে অংশ তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, আর্ট অ্যান্ড কালচারের মধ্যে কিন্তু ওভারল্যাপ করে এগুলো।
তারপর প্রাচীন যুগের স্থাপত্য, চিত্রকলা, সঙ্গীত। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের এনশিয়েন্ট হিস্ট্রি প্রায় শেষের দিকে রাজপুত রাজবংশ, প্রাচীন যুগ থেকে বিবিধ কিছু মিসেলিনিয়াস প্রশ্ন। ঠিক আছে, তারপর ভারতের এবার মধ্যযুগের মধ্যে আমরা চলে আসলাম। একই রকমভাবে প্রেজেন্টেশনগুলো রয়েছে। আরব ও তুর্কিদের আক্রমণ, ঠিক আছে, দিল্লির বিভিন্ন দাস বংশগুলো রয়েছে। ঠিক আছে, যেমন সুলতান মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেন। যে জায়গায় স্থানান্তরিত করেন তার দুটো নাম আছে একই জায়গায়। তো আমাদের এখানে একটা নাম রয়েছে, তোমরা নিশ্চয়ই জানো সেটা। এটা RPF SI 19 সালের প্রশ্ন। ঠিক আছে, তারপর বিভিন্ন বংশগুলো হয়ে যাওয়ার পর সুলতানি যুগের উপর শিল্প স্থাপত্য রয়েছে। তারপর বিজয়নগর বাহমনি সাম্রাজ্য রয়েছে, যেমন 1347 খ্রিস্টাব্দে হাসান গাঙ্গু দ্বারা প্রতিষ্ঠিত রাজ্য কোনটি। RPF NTPC 16 সালের প্রশ্ন। ঠিক আছে, বা কৃষ্ণদেব রায় কোন রাজবংশভূত ছিলেন আর কি। আরবি গ্রুপ ডি 22 সালের প্রশ্ন। তারপর আনসার কিগুলো এখানে রয়েছে। ভক্তি ও সুফি আন্দোলন, ঠিক আছে, এটা এই অংশগুলো রয়েছে। যেমন একজন মুসলিম সাধক ছিলেন এনাদের মধ্যে, যেখানে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল। ঠিক আছে, তোমরা জানবে বিষয়গুলো। ফতেপুর সিক্রি যেটা আসছে সেটা অবশ্যই মুঘল সাম্রাজ্যের ক্ষেত্রে চলে আসছে, বাট ঠিক আছে, রিলেটেড যেহেতু সেই জন্য বিষয়টা এখানে রয়েছে। আরবি ALP টেকনিশিয়ান 18 সালের প্রশ্ন। তারপর মোগল যুগ এখান থেকে শুরু হচ্ছে। বাবর, প্রথমে রয়েছে বাবর সংক্রান্ত, যেমন তুলুগামা হলো কি, সেটা কি জিজ্ঞেস করছে। আরবি NTPC 21 সালের প্রশ্ন। তারপর শেরশাহ সুরি, আকবর। শেরশাহ সুরি কিন্তু টেকনিক্যালি মোগল সাম্রাজ্যের মধ্যে নয়, ঠিক আছে, কিন্তু সেই টাইম পিরিয়ডে আমাদের কিন্তু পড়তে হয়, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। যেমন শেরশাহ সুরি অথবা শের খাঁর আসল নাম কি ছিল। আরবি গ্রুপ ডি 18 সালের প্রশ্ন। আকবর খুব ইম্পর্টেন্ট। তারপর জাহাঙ্গীর, ঠিক আছে। হুমায়ুনকে দেখলাম কি, বাবু হুমায়ুনের মনে কোনো অংশ এখানে দেখলাম না। বেশ, শাহজাহান, অরঙ্গজেব, মোগল পরবর্তী সময়ের শাসকগণ। ঠিক আছে, এখান থেকে অল্প প্রশ্নই আছে, কিন্তু এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ অংশ ঘটেছে আর কি, অনেকজন শাসক রয়েছিলেন। যাক, মোগল যুগের সাহিত্য তারপরে দেখতে পাচ্ছি, যেমন আকবরনামা কয়টি গ্রন্থে বিভক্ত। ঠিক আছে, NTPC 22 সালের প্রশ্ন। মোগল যুগে কলা ও স্থাপত্য, ঠিক আছে। কে ভারত থেকে ময়ূর সিংহাসন কেড়ে নেন, তোমরা জানো। আরবি NTPC 21 সালের প্রশ্ন। ঠিক আছে, এইভাবে রয়েছে। তারপর শিখ ধর্ম এবং মধ্যযুগ সংক্রান্ত আরো কিছু বিবিধ প্রশ্ন বা মিসেলিনিয়াস প্রশ্ন। যেমন এটা একটা দেখা যাক এখানে কি বলছে। এখানে শরিয়া কোন সম্প্রদায়ের আইনি ধারণা। ঠিক আছে, আরবি NTPC 21 সালের প্রশ্ন। অথবা 71 শতাব্দীতে কোন পর্যটক উজবেকিস্তান থেকে ভারতে এসেছিলেন। NTPC 21 সালের প্রশ্ন। ঠিক আছে, এইগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষার জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। তারপর আধুনিক যুগের ইতিহাস, একরকমভাবে ভারতের ইউরোপীয়দের আগমন, মারাঠা উত্থান ও অগ্রগতি। তো আমি এবার ভিডিও খুব বড় করব না, জাস্ট তোমাদের কিছু কিছু দেখিয়ে দিচ্ছি। আধুনিক ভারতের শিক্ষার বিকাশ, সংবাদপত্র, ম্যাগাজিন, এইভাবে রয়েছে। কৃষক বিদ্রোহ, কৃষক আন্দোলন, উপজাতি আন্দোলন, তারপর জাতীয় কংগ্রেস, বঙ্গভঙ্গ এবং স্বদেশী আন্দোলন, মুসলিম লীগ, দিল্লি দরবার, বিপ্লবী আন্দোলন, হোম রুল আন্দোলন, যেগুলো তোমরা কন্টেন্টে দেখলে। রোলাট আইন, যেমন 1919 সালে রোলাট আইনের মধ্যে কোনটি ছিল, মানে এগুলো কোনটা এই অংশের মধ্যে ছিল আর কি। NTPC 21 সালের প্রশ্ন। স্বরাজ দল, 1923 সালে কে স্বরাজ দল গঠন করেন, তোমরা জানো এইগুলো। আইন অমান্য আন্দোলন থেকে শুরু করে আজাদ হিন্দ ফৌজ, সুভাষচন্দ্র বসু, ক্যাবিনেট মিশন, গভর্নর জেনারেল, ভাইসরয়, খুব ইম্পর্টেন্ট অংশ এইগুলো। অনেকটা প্রশ্ন আছে যে কারণে এখান থেকে। তারপর বিভিন্ন বিবৃতি, স্লোগান, শিরোনাম, স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষ বা নেহেরু ভারতবর্ষ বলা যেতে পারে। আধুনিক ইতিহাসে বিবিধ প্রশ্নাবলী। তারপর বিশ্বের ইতিহাসে একটা অংশ আছে যেখানে 43টা মতো প্রশ্ন রয়েছে, কারণ এই ধরনের প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করে যেহেতু এর ক্ষেত্রে। তারপর 24 সালে মানে ইতিহাস যখন শেষ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা সেগমেন্ট বা সাবজেক্টের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে এটা, যেমনটা কন্টেন্টে দেখালাম। 24 সালে সংগঠিত রেলের বিভিন্ন পরীক্ষায় ইতিহাস সংক্রান্ত বা RPF SI থেকে ইতিহাস সংক্রান্ত প্রশ্ন, এগুলো আপডেটেড
এই বিষয়গুলো তোমার রিলারের এখন যে বইটা আছে সেখানেও পাবে না, ঠিক আছে, পরবর্তী এডিশনে থাকতে পারে। এই নিয়ে টোটাল 91টা প্রশ্ন কিন্তু এখানে রয়েছে, যার মধ্যে এই যে এলপি সিবিটি 1 রয়েছে ইনক্লুডেড। তারপর ভারতের ভূগোল, ভৌগোলিক অবস্থা, পর্বত শৃঙ্গ, ঠিক আছে, ভারতের সমভূমি, মালভূমি, দ্বীপপুঞ্জ, হ্রদ, জলপ্রপাত, মরুভূমি, নিষ্কাশন ব্যবস্থা, হিমবাহ, এইভাবে পরপর রয়েছে। নদী উপত্যকা প্রকল্প, ভারতের জলবায়ু, ঠিক আছে, মৃত্তিকা, পশুপালন, খনিজ সম্পদ, প্রধান শিল্প, পরিবহন। পরিবহনের জন্য আলাদা করে কিন্তু এখানে রেলের পরিবহন অংশটা মেনশন নেই, বা তোমরা এর মধ্যে রেল সংক্রান্ত প্রশ্ন পেয়েই যাবে। যেমন ভারতে দেখাই আমি, দাঁড়াও, ঠিক আছে, ভারতের রেলওয়ে বিশ্বের কততম বৃহত্তম রেলপথ, ঠিক আছে, আরবি গ্রুপ ডি 18 সালের প্রশ্ন, ঠিক আছে, বা এই ব্রড গজ গুলির দূরত্ব কত জিজ্ঞেস করছে, যেই 14 সালের প্রশ্ন, ঠিক আছে, এরকম। তবে আকাশ পরিবহন, শক্তি সম্পদ, সবগুলো আমি উল্লেখ করছি না, জাস্ট আমি পেজ উল্টে যাচ্ছি। পর্যটন কেন্দ্র, প্রধান শহর, এবং তারপর নদীর তীরবর্তী প্রধান শহরগুলো এখানে রয়েছে, মিসসেনিয়াস। পশ্চিমবঙ্গের কোনো অংশ নেই কেন তোমরা জিজ্ঞেস করতে পারো, কারণ স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গ তো এটা যেহেতু সেন্ট্রালের একটা এক্সাম রেলওয়ে, তো সেখানে পশ্চিমবঙ্গের প্রশ্ন থাকতে পারে, বাট এমনটাও থাকবে না যে আলাদা করে পশ্চিমবঙ্গের কোনো চ্যাপ্টার দিতে হবে সেখানে, যে কারণে নেই। বিশ্বের ভূগোল, তারপর মহাবিশ্বদের, বিশ্বেরগুলো অনেকগুলো অংশ ছিল, বিভিন্ন গ্রহ ছিল, ধূমকেতু, উপত্যকা থেকে শুরু করে সবকিছু ছিল, দ্রাঘিমাংশ, অক্ষাংশ, শিলা, আগ্নেয়গিরি, মহাদেশ, দ্বীপ, প্রণালী, এগুলো সব পরপর রয়েছে, ঠিক আছে। বিশ্বের প্রধান দেশ, যেখানে ভূগোলটা শেষ হবে সেখানে একই রকমভাবে যে 24 সালে সংগঠিত আরও বেশ কিছু প্রশ্নপত্র, যেগুলো 24 সালের প্রশ্ন আপডেটেড, সেগুলো টোটাল সংখ্যা এখানে 88, এবং তবে আনসারটি দেওয়া রয়েছে। তবে ভারতের সংবিধান ও রাজনীতি একই রকমভাবে রয়েছে। আমি আর বিশেষ তোমাদের এখানে দেখাবো না, তাহলে ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে। এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল আমার যেগুলো পয়েন্ট ক্লিয়ার করা তোমাদের কাছে, সেগুলো তুলে ধরা। আমি সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। তারপর তোমাদের বিশেষ কোনো প্রশ্ন থাকার কথা নয়, তাও তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে কমেন্টে, ঠিক আছে। অর্থনীতি এরকমভাবে এখানে রয়েছে, ঠিক আছে, বেশ। তো নিঃসন্দেহে তোমরা কিন্তু এবারে ফলো করতে পারো, তাতে আলাদা করে স্ট্যাটিক জিকে বই তো আছেই, এখানেও স্ট্যাটিক জিকে একটা প্রশ্ন তোমরা দেখবে, এবং সেখানে কিন্তু অনেকটা প্রশ্ন রয়েছে, এবং সেখানেও কিন্তু 24 সালের আপডেট রয়েছে শেষে, মানে আপডেট এটা সব ক্ষেত্রেই করেছেন, ঠিক আছে। যে কারণে এই বইটার গুরুত্ব অনেকটাই বেড়ে যাচ্ছে, যে দামে এই বইটা প্রোভাইড করা হচ্ছে, যে নিঃসন্দেহে খুব ভালো। আর এই যে সায়েন্সের বইটি, এটা সম্ভবত এখন তো আজকে 14 তারিখ যখন আমি ভিডিও করছি, হয়তো সামনের মাসের শুরুর দিকেই চলে আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তখন যখন এটা আসবে অবশ্যই তখন আমিও ভিডিও করব, তোমরা সেখানেও আমার ওপিনিয়ন দেখতে পাবে। এই বইটা যেমনটা দেখলে ওটা সেরকমই হবে, শুধুমাত্র সায়েন্সের বিভিন্ন চ্যাপ্টারকে নিয়ে। আর এটা তোমরা দেখলে জেনারেল নলেজ। নিঃসন্দেহে এটা এমসিকিউ বই, এটা কোনো জিকে বই নয়। তোমরা কখনো কোনো জিকে বইয়ের সঙ্গে এটাকে আবার তুলনা করো না, তোমরা অনেক সময় সেটা করে থাকো কেউ কেউ, মানে আমাকে জিজ্ঞেস করো যে কোনো প্রপার জিকে বই আর এটা পড়তে কোনটা পড়বো, তো স্বাভাবিকভাবে দুটো আলাদা বিষয়। তো এটা এমসিকিউর জন্যে, এবং নিঃসন্দেহে খুব ভালো বই। তো চলো, তোমাদের সাথে আমি আবারও কথা বলছি আমার আগামী ভিডিওতে।